আজকের ক্লাসটাতে আপনাদের আমরা কোনো সেকশন পড়াবো না। জাস্ট একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করব। আর এটাতেই আপনার মোটামুটি 30 থেকে 40% আইনের ভিতরে কি আছে আপনি কিন্তু জানতে পারবেন। তো আমরা দ্য কোড অফ সিভিল প্রসিডিওর থেকে আপনি 20 মার্ক পাবেন এমসিকিউ। তার মানে আপনি বুঝতেই পারতেছেন যে পূর্বের যে আইনগুলো পড়ছেন তার চাইতে একটু বেশি সময় দিতে হবে আপনাকে এই আইনের মধ্যে। কারণ যেহেতু এমসিকিউর সংখ্যা এখানে বাড়বে। তো আমরা যেই কাজটা করি সেটা হচ্ছে যে ১ম এ আমরা বেসিক কিছু জিনিস আলোচনা করার চেষ্টা করি। কারণ যেটা হয়তো আপনি এতদিন কখনো চিন্তাও করেন নাই যে আইনটাকে আপনাকে এভাবে পড়তে হবে। আপনি প্র্যাকটিসিং লয়ার হন অথবা আপনি জাস্ট শুধু বার কাউন্সিল পাস করতে চান, আপনার কিন্তু এই স্বচ্ছ একটা ধারণা থাকতে হবে। যখনই আপনি এই যে দেওয়ানি কার্যবিধি বা সিপিসি এটা যখন আপনি পড়তে যাবেন, এইটা একা আপনি পড়লে কখনোই বুঝতে পারবেন না। কেন বুঝতে পারবেন না? আপনি যখন এটা পড়তে যাবেন বা বাস্তবে যখন আপনি কখনো আদালতে যদি মামলা করেন, আপনার মামলার ভ্যালুয়েশন যদি ঠিক না হয়, আদালত আপনাকে ঠিক করে দিবে না যে আপনার মামলার ভ্যালুয়েশন কত। আদালত বলবে যে আপনি যান এটা ঠিক করে ভ্যালুয়েশন করে নিয়ে আসেন। আমরা যখন অর্ডার 7 রুল 11 পড়বো সেখানে বলা আছে, সেখানে ২ টা জিনিস বলা আছে যে আপনার মামলা একটা জমি নিয়ে বিরোধ চলতেছে, আপনাকে ভ্যালুয়েশন করতে হবে। একটা চুক্তি নিয়ে বিরোধ চলতেছে, আপনাকে ভ্যালুয়েশন করতে হবে। যে এইটার জন্য কত টাকা মূল্য হইতে পারে। তো এজন্য স্যুট ভ্যালুয়েশন অ্যাক্ট বলে একটা আইন আছে ১৮৮৭ সালের। এটা সম্পর্কে আপনার একটু ধারণা থাকতে হবে যে এইরকম একটা আইন আছে স্যুট ভ্যালুয়েশন অ্যাক্ট। এখন এই স্যুটটা যখন আপনি ভ্যালুয়েশন করলেন, তখন আপনাকে কোর্ট ফি আইনটা সম্পর্কে জানতে হবে যে আপনি কত টাকা কোর্ট ফি দিয়ে মামলাটা করবেন। তো অনেকেই বলবেন যে ভাই আমরা পড়বো সিপিসি কেন আমরা কোর্ট ফি? আপনি যেই আদালতে মামলাটা করতেছেন এই সিপিসির অধীনে এই সবগুলো একসাথেই আপনাকে করতে হবে। কোর্ট ফিটা জমা দিতেই হবে। আপনি কখন কোর্ট ফিটা বাকি রাখতে পারেন, কখন দরখাস্ত দিয়ে পরবর্তী ৬ মাস পরেও দিতে পারেন, কখন আপনি একজন গরিব হিসাবে আবেদন করতে পারেন। তো এই বিষয়টা আপনি তখনই আপনার মাথায় ঢুকবে, যখন আপনি কোর্ট ফি আইন বলে একটা আইন আছে আপনার জানা থাকবে। তাহলে আমাদের কোর্ট ফি অ্যাক্ট 1870 এইরকম ২ টা আইন আছে। আপনার প্রতিটা সেকশন পড়ার কিন্তু প্রয়োজন নাই। এই আইনগুলার জাস্ট সামারিটা আপনি একবার পড়লে আপনার জন্য যথেষ্ট। এই আইনটা যখন আপনি ১ থেকে ৮ নাম্বার সেকশন পড়বেন, সেখানে পৃথক একটা আদালতের নাম পাবেন। স্মল কজেস আদালত আইন। এটা হচ্ছে ছোটখাটো যেই সমস্ত মামলা চলে সেগুলো সম্পর্কিত। তো এখন কত টাকার মামলা সেটা আপনি যদি নাই বুঝেন, জাস্ট আপনি আর একটা ভাড়াটিয়া আপনার বাসা থেকে যাচ্ছে না। ভাড়া বাকি আছে ১০,০০০। এখন এই মামলাটা আপনি কোথায় করবেন? দেওয়ানি মামলা হিসাবে করবেন? দেওয়ানি আদালতে? না আপনি স্মল কজেস আদালতে করবেন? এখন আপনি যদি নাই জানেন যে এইরকম একটা আদালতের আইন আছে কজেস অ্যাক্ট 1877 আপনি কিন্তু বুঝতে পারবেন না। আপনি যখন আপনি যখন ১ থেকে ৮ পড়বেন সেখানে কিন্তু দেওয়া আছে। এটা ছাড়া আপনি যখন এই আদালতে মামলাগুলো করতে যাবেন, তখন আপনি দেখবেন যে আদালতের বিভিন্ন স্তর আছে। যেমন আমরা সিআরপিসিতে পড়ছি সেকশন 6 এ যে কতটা ফৌজদারি আদালত থাকবে। সিপিসিতে কিন্তু ওইটা বলা নাই কয়টা আদালত থাকবে। তো সিপিসিতে যেহেতু বলা নাই আপনি পাবেন কোথায়? তো এজন্য আপনাকে এই দেওয়ানি আদালত আইন ১৮৮৭ টা একবার হইলেও পড়তে হবে। গুরুত্বপূর্ণ কয়েকটা সেকশন। এই সিপিসি যখন আপনি পড়তে যাবেন আপনাকে বলবে কি করেন? আপনি সমঝোতা করেন, এডিআর করেন, আপনি সেখানে মিডিয়েশন করেন, আরবিট্রেশন করেন, রিকনসিলিয়েশন করেন। তো এগুলো সম্পর্কে বিস্তারিত কিন্তু আপনি পাবেন না সিপিসিতে। তখন পূর্বে আমাদের একটা আরবিট্রেশন অ্যাক্ট ছিল 1940 এটাকে রিপিল করে কি করা হইছে? সালিসি আইন ২০০১ প্রস্তুত করা হইছে। তার মানে আপনার এট লিস্ট একটা জানা থাকা প্রয়োজন যে এইরকম একটা আইন আছে যার আন্ডারে আমরা এই যে সমঝোতা, মধ্যস্থতা, আরবিট্রেশন সংক্রান্ত বিষয় বিস্তারিত জানতে পারবো। আর অলরেডি আমরা তামাদি আইন পড়েছি। একটা মামলার বিভিন্ন পর্যায়ে বিভিন্ন রকম তামাদি আছে। সেটা আর বলার অপেক্ষা রাখে না। এটা ছাড়া আমরা সাক্ষ্য আইনটা আমরা পড়েছি অলরেডি। তার মানে দেখেন এই যে সিপিসি এটার সাথে কিন্তু এই টোটাল আইনগুলা জড়িত। বাকি আইনগুলো সম্পর্কে যদি আপনার গুরুত্বপূর্ণ সেকশনগুলো সম্পর্কে যদি একটু হইলেও ধারণা থাকে, আশা করি আপনি খুব সহজে কি করতে পারবেন? সিপিসিটা বুঝতে পারবেন। তো আজকে ঐজন্য আমরা সেকশন পড়াচ্ছি না। যেহেতু অনেকেই বলছেন যে আইনটা অনেক কঠিন, তাই আপনাদেরকে জাস্ট একটু ওভারভিউ দিলাম যে আপনি সহজ কিভাবে করবেন। তাহলে আপনি এই আইনের পাশাপাশি ১ম এ এই আইনগুলো সম্পর্কে একবার হইলেও বাংলাতে রিডিং পড়ে দেখবেন। ২ টা তো অলরেডি আমাদের পড়াই আছে। তামাদি আইন, সাক্ষ্য আইন।
আর স্মল ক্লজেস অ্যাক্ট ২ টা সেকশন পড়লে ফাটাফাটি। জাস্ট 25 আর ১৫ ২ টা সেকশন পড়লে আমাদের স্মল ক্লজেস আদালত পড়ার আর প্রয়োজন নাই। আর দেওয়ানি আদালতে ৪ টা সেকশন পড়লে আপনি আইনটা বুঝতে পারবেন। কোর্ট ফি আইনে আজকে আমরা আপনাদেরকে পড়িয়ে দিব। জাস্ট একটা শিডিউলের মধ্যে কয়েকটা জিনিস আছে। আর সুট ভ্যালুয়েশন অ্যাক্টে সুবিধা হচ্ছে আপনার কিচ্ছু করতে হবে না। সুট ভ্যালুয়েশন অ্যাক্টে গেলে উনি বলতেছে কোর্ট ফি আইনটা পড়েন তাহলেই হয়ে যাবে। তার মানে জাস্ট আমরা মনে রাখার জন্য পড়বো যে সুট ভ্যালুয়েশন অ্যাক্ট আছে। ওটাতে কিচ্ছু নাই। উনি বলতেছে কার কাছে যান? কোর্ট ফি অ্যাক্টের কাছে যান। তো এখন আসি আমরা আইনের কিছু প্রকারভেদ আছে। যেহেতু আজকে যে আইনটা আমরা পড়তেছি এটা হচ্ছে একটা প্রসিডিউরাল ল, পদ্ধতিগত আইন। আমরা জানি যে আইন নরমালি ২ প্রকারের হয়। একটা হচ্ছে সাবস্ট্যান্টিভ ল, আরেকটা হচ্ছে আমাদের প্রসিডিউরাল বা পদ্ধতিগত ল। বার কাউন্সিলের যে ৬ টা সাবজেক্টের মধ্যে আমাদের দণ্ডবিধি এবং হচ্ছে আমাদের স্পেসিফিক রিলিফ অ্যাক্ট এই ২ টা হচ্ছে আমাদের কি সাবস্ট্যান্টিভ ল। আর বাকিগুলা সবগুলাই হচ্ছে আমাদের প্রসিডিউরাল ল। তো যারাই এলএলবি করছেন এট লিস্ট আপনাদের এতটুকু জানার তো কথা যে নরমালি আইনগুলো হচ্ছে ৩ প্রকার। একটাকে আমরা বলি এটা হচ্ছে একটা ন্যাচারাল ল, প্রাকৃতিগত আইন। এটা কেউ প্রস্তুত করে নাই। প্রকৃতি থেকে অলরেডি কি হয়েছে? চলে এসেছে। আরেকটা হচ্ছে ডিভাইন ল বা রিলিজিয়াস ল। হিন্দুদের জন্য হিন্দু আইন, বৌদ্ধের জন্য বৌদ্ধ, মুসলিমের জন্য মুসলিম। এখন আসি আমরা পজিটিভ ল বা এটাই হচ্ছে আমাদের কি মানব সৃষ্ট যে আইন সেটাকে আমরা বলি পজিটিভ ল। জাস্ট এতটুকু মনে রাখলে আপনার চলবে। এখন এই পজিটিভ ল আবার ২ প্রকার। একটাকে আমরা বলি ন্যাশনাল বা মিউনিসিপাল ল, আরেকটা হচ্ছে ইন্টারন্যাশনাল ল। তো আমরা যে এই আইনটা পড়তেছি এটা হচ্ছে আমাদের একটা ন্যাশনাল বা মিউনিসিপাল ল। এর ভিতরে এখন এটাকে আবার আমরা ২ টা ভাগে ভাগ করি। এটা হচ্ছে প্রাইভেট ল, আরেকটা হচ্ছে আমাদের পাবলিক ল। আমরা যে সিআরপিসি পড়ছি ওইটা হচ্ছে আমাদের একটা কি পাবলিক ল। তো এইজন্য সিআরপিসিতে যখন মামলা হচ্ছে প্রসিকিউশন আসতেছে, রাষ্ট্রপক্ষ আইনজীবী নিয়োগ করতেছে। কিন্তু আপনি এই যে সিপিসিতে দেওয়ানি মামলায় আপনার নিজের আইনজীবী আপনাকে নিজেকেই নিয়োগ করতে হবে। রাষ্ট্র কোনো আইনজীবী দিবে না। এমনকি রাষ্ট্রপক্ষের যে আইনজীবী আসবে তাকে আর আমরা প্রসিকিউটর বলবো না, তাকে আমরা বলবো জিপি, গভর্নমেন্ট প্লিডার বলবো। তাহলে আপনারা বুঝলেন এই যে আমরা সিপিসি পড়তেছি এটা হচ্ছে আমাদের একটা পজিটিভ ল, ন্যাশনাল ল, প্রাইভেট ল। এখন সিপিসি তো পদ্ধতিগত আইন, পাশাপাশি এটা হচ্ছে একটা প্রসপেক্টিভ ল, মানে যেই দিন পাশ হইছে তার থেকে পরবর্তী দিবসে এটা কার্যকর হচ্ছে। আশা করি আপনারা এই জিনিসটা বুঝছেন। আর আমরা সিআরপিসিতে আপনাকে বলছি যে আপনি যখন একটা অফেন্স করেন এটা ধরে নেওয়া হয় আপনি রাষ্ট্রের বিরুদ্ধে অফেন্সটা করলেন। কিন্তু যখন আপনি কোনো ইনজুরি করেন, ড্যামেজ করেন, সেটা যখন কি হয় আমাদের সিভিল লিটিগেশন সংক্রান্ত আসে, তখন সেটা ধরে নেওয়া হয় যে এটা ব্যক্তির বিরুদ্ধে অপরাধ, রাষ্ট্রের বিরুদ্ধে না। তার মানে যখনই ক্রিমিনাল সংক্রান্ত বিষয় আসতেছে তখন সেটা রাষ্ট্রের বিরুদ্ধে রাষ্ট্র আইনজীবী নিয়োগ করবে। আর যখন সেটা আপনার সিভিল লিটিগেশন সংক্রান্ত বিষয় আসবে, দেওয়ানি মামলা বিষয় আসবে, তখন সেটা ব্যক্তির বিরুদ্ধে অপরাধ। আইনজীবী আপনাকে নিজেই নিয়োগ করতে হবে। মেক্সিমাম মামলায় আপনি এগুলো থানায় করতে পারেন না। মেক্সিমাম আপনি দেওয়ানি মামলা থানা করতেই পারেন না। দেওয়ানি মামলায় আপনি থানায় করতেই পারেন না। আপনাকে কি করতে হয়? ওই আইনে বলা আছে কোন আদালতে করবেন অথবা আপনাকে গিয়ে নির্দিষ্ট যে আদালতের ক্রম পাবো সেখানে করতে হবে। তো আশা করি আপনারা এই যে ১ম পাতা থেকে কিছুটা হইলেও বেসিক ধারণা পাইলেন যে সিপিসির সাথে আমরা কি জিনিসটা পড়বো আর সিপিসি কোন প্রকারের আইন। এখন আমরা যে জিনিসটা বললাম যে আপনি দ্য সিভিল কোড অ্যাক্ট বা দেওয়ানি আদালত আইনটা জাস্ট একবার পড়লে আপনার চলবে। এখানে আপনার সেকশন 3 তে বলে যে কি থাকবে ৫ প্রকারের আদালত থাকবে। এটা জাস্ট একটু মনে রাখবেন। সেকশন 3 খুললে আপনি পাবেন যে জেলা জজ, অতিরিক্ত জেলা জজ, যুগ্ম জেলা জজ, সিনিয়র সহকারী এবং হচ্ছে সহকারী জজ। জাস্ট এই ৫ টা স্তরই পাবেন আপনি জেলাভিত্তিক আদালতগুলোতে। ১৮ নাম্বার যখন আপনি পড়বেন, ১৮ নাম্বার সেকশনে কি বলা আছে? আনলিমিটেড, সেখানে আল্টিমেট জুরিসডিকশন দেওয়া আছে। যেমন আমরা ফৌজদারি মামলায় দেখেছি হাইকোর্টের জুরিসডিকশন আছে কিন্তু হাইকোর্ট মামলা শুনে না। হাইকোর্ট কি করতে পারে? সরাসরি যেকোনো মামলা শুনতে পারে। আমরা ৫২৬ যদি আপনি মনে করেন যে আপনার ৫২৬ এর অধীনে হাইকোর্ট নিজেও মামলা শুনতে পারে সরাসরি। তার সেই ক্ষমতা আছে। একই রকমভাবে এই যে সেকশন 18 বলতেছে জেলা জজ নিজে সরাসরি যেকোনো দেওয়ানি মামলা নিতে পারে। কিন্তু বাস্তবে উনি নেয় না। না নিয়ে কি করে? সমস্ত মামলা যুগ্ম জেলা জজের কাছে আপনাকে করতে হয়। তারপরে ১৯ নাম্বারে বলে বাকি যে ২ জন আছেন আমরা নিচের দিকে যারা দেখলাম সিনিয়র সহকারী, উনাকে বলতেছে যে সর্বোচ্চ ২৫ লাখ টাকা পর্যন্ত যদি মামলা হয় উনি দেখবেন। আর সহকারী জজকে বলা হচ্ছে যে সর্বোচ্চ ১৫ লাখ টাকা পর্যন্ত যদি মামলা হয় উনি দেখবেন। পূর্বে এটা আরো অনেক কম ছিল। মাত্র ২ লাখ টাকা ছিল সহকারী জজের জন্য।
আর ৳৪,০০,০০০ ছিল সিনিয়র সহকারী জজের জন্য আর ৪ লাখের উপরে ছিল যুগ্মের জন্য। তো জাস্ট কি করা হয়েছে এটাকে একটু বর্ধিত করা হয়েছে যে সহকারী জজ সর্বোচ্চ ৳১৫,০০,০০০ পর্যন্ত মামলা শুনতে পারবেন। আর সিনিয়র সহকারী হচ্ছে ৳২৫,০০,০০০ পর্যন্ত। আর ২৫ এর বেশি হইলে সরাসরি জেলা জজ শুনতে পারে। বাস্তবে উনি মামলা নেন না। আপনাকে এই যে জয়েন্ট ডিস্ট্রিক্ট জজের কাছে মামলাটা করতে হবে। যুগ্ম জেলা জজ। তো জাস্ট এই জিনিসটা আপনার পড়লেই যথেষ্ট। এটা ছাড়া আপিল সংক্রান্ত বিষয় আপনি একটু শুধু জেনে রাখবেন যে তারা যে কথাটা বলতেছে যে আপনি কি করতে পারবেন এই যে সহকারী জজ অথবা সিনিয়র সহকারী জজ এদের থেকে যে মামলার আপনার ডিক্রিটা আপনি পাবেন আপনি যদি সংক্ষুব্ধ হন আপনি ওই জেলা জজের কাছে আপিল করতে পারবেন যদি পেকুনারি জুরিসডিকশন ৫ কোটি টাকার নিচে থাকে পেকুনারি জুরিসডিকশন যদি ৫ কোটি পর্যন্ত হয় তাহলে করা যাবে আর যদি ৫ কোটির বেশি হয় তখন সরাসরি কি করতে হবে হাইকোর্টে গিয়ে সেই মামলার আমাদের কি করতে হবে আপিলটা করতে হবে। তো জাস্ট এই কয়েকটা সেকশন পড়লে আপনার ওই আইনটা কিন্তু পড়া শেষ। এখানে আপনার সময় নষ্ট করার কোনো প্রয়োজন নাই। এখন এই কোর্ট ফি একটা অনেক লম্বা চড়া অনেক কিছু বলা আছে। আমরা জাস্ট যেহেতু একটা ওভারভিউ নিব আমরা কাজের জিনিসটা পড়ব। মামলা করতে আদালতে সিভিল মামলা করতে আপনাকে ২ প্রকারের কোর্ট ফি দিতে হয়। একটা হচ্ছে ফিক্সড বা নির্দিষ্ট, আরেকটা হচ্ছে অ্যাড ভ্যালোরাম বা মূল্য অনুপাতে। আপনি যেই জিনিসটা চাচ্ছেন সেটার যে মার্কেট ভ্যালু অথবা চুক্তির মূল্য বিভিন্ন প্রকার নিয়মে এগুলো যাচাই করা হয়। তাহলে ফিক্সড হইতে পারে, মূল্য অনুপাতে হইতে পারে। এখন যদি আপনার সেটা কি হয়, যদি ফিক্সড হয় সেখানে বিভিন্ন প্রকার দেওয়া আছে। কোথাও ৳২০০, কোথাও ৳২৫, কোথাও ৳৩০০। এটা ফিক্সড করে দেওয়া আছে। তার জন্য একটা শিডিউল দেওয়া আছে। তো আপনার ওগুলো মুখস্থ করার দরকার নাই। জাস্ট আপনি জানলেন যে কোর্ট ফিটা ফিক্সড হইতে পারে, মূল্য অনুপাতে হইতে পারে। এখন এই মূল্য অনুপাতে ২ প্রকার হবে। যদি সেটা সম্পত্তি বিষয়ক হয়, তাহলে বলতেছে যে আপনি যত টাকার দাবি করতেছেন, আপনি একটা সম্পত্তি দখল উদ্ধার করবেন, দাম হচ্ছে ৳১০,০০,০০০। তো বলতেছে আপনি ২% হিসাবে দিবেন। সর্বোচ্চ কত আসবে? লিমিট করে তারা দিয়ে বলছে সর্বোচ্চ ৳৪০,০০০। কিন্তু সেটা যদি মানি স্যুট হয়, মানি রিকভারি হয়, বলতেছে 2.5% করে দিবেন, সর্বোচ্চ ৳৫০,০০০। এটা হচ্ছে কোর্ট ফির শিডিউলের ক্ষেত্রে খরচ। কিন্তু আপনি কোর্ট ফির এই শিডিউলের পাশাপাশি আপনাকে সেকশন 35A বলে একটা সেকশন আছে। ওইটাও সাথে মিলায় কোর্ট ফি হিসাব করতে হবে। কেমন? 35A বলতেছে এইখানে যে আমরা কি করলাম শিডিউলে যে ৪০,০০০ অথবা ৳৫০,০০০ পাইলাম, তো বলতেছে যদি আপনার মামলার ভ্যালুয়েশনটা সুট ভ্যালু যদি ২,০০০ থেকে শুরু করে ৳১৫,০০০ পর্যন্ত হয়, তাহলে যেই টাকাটা আসবে তার থেকে ১৫% আপনার ডিসকাউন্ট। আপনি ১৫% কম করে কোর্ট ফি জমা দিবেন, সমস্যা নাই। কিন্তু যদি আপনার সুট ভ্যালু যদি ১৫,০০০ এর বেশি হয়, তাহলে ১৫% বর্ধিত করতে হবে। তো অনেকেই চিন্তা করেন এটা সম্ভবত ভ্যাট, আসলে এটা ভ্যাট না। এটা হচ্ছে কোর্ট ফি আইনের ৩৫ এর এ ধারা কি করে? এখানে বলতেছে যেহেতু আপনার মামলার ভ্যালুয়েশন ৳১৫,০০০ র বেশি, আপনি ১৫% আপনার যুক্ত হবে। তো আমরা যদি ৳৪০,০০০ র ১৫% নেই, এটা আসবে আমাদের ৳৬,০০০। তার মানে আমরা বলতে পারি একটা দেওয়ানি মামলায় সম্পত্তি বিষয়ে সর্বোচ্চ কোর্ট ফি হবে কত? ৳৪৬,০০০। আর যদি সেটা আমাদের টাকা-পয়সা সংক্রান্ত হয়, ৳৫০,০০০ র যদি আমরা ১৫% নেই, সম্ভবত ৳৭,৫০০ পাবো। তাহলে ৳৫৭,৫০০ হবে আমরা মানি স্যুটের ক্ষেত্রে সর্বোচ্চ। জাস্ট এই জিনিসটা মনে রাখলে আপনার জন্য যথেষ্ট। আর আপনি আরো বিস্তারিত জানতে চাইলে আপনি শিডিউলটা দেখতে পারেন। প্রয়োজনে আমরা শিডিউলটা দিয়ে দিব। সেখান থেকে আপনি দেখে নিতে পারবেন। আর একটা কনফিউশন যেটা আছে সেটা হচ্ছে আমরা স্পেসিফিক রিলিফ অ্যাক্টের ৯ ধারায় পড়েছি কি দখল উদ্ধার সংক্রান্ত। তো সেখানে নরমালি আমরা সব বইয়ে পাবো কি বলা হচ্ছে যে অ্যাড ভ্যালেরাম যেটা আসবে তার অর্ধেক। তো আসলে বিষয়টা কিন্তু সঠিক না। সেখানেও ২% করে তবে সর্বোচ্চ হচ্ছে ৳৭,৫০০। তাহলে আপনি যখন স্পেসিফিক রিলিফ অ্যাক্টের অধীনে ৯ ধারায় মামলা করবেন, কোর্ট ফি আসবে আপনার ৭,৫০০ তার উপর ১৫% টোটাল ৳৮,৬২৫। এই জিনিসটা আপনার জানলেই চলবে। তাহলে দেওয়ানি মামলায় আপনি সম্পত্তি সংক্রান্ত দিবেন ২% আর যদি টাকার মামলা হয় ২.৫%। সর্বোচ্চ হবে ৪০ অথবা ৫০। ওই ৪০ বা ৫০ যেটা আসবে তার উপর ১৫% আমরা কোর্ট ফি আইনের ৩৫ এর এ ধারা মোতাবেক যুক্ত করব। জাস্ট এতটুকু জানলেই যথেষ্ট আমাদের জন্য। এখন আমরা গত পর্বে যে আদালত পরিচিতিটা পড়ছি, এটা এখন আমরা ২ টা একসাথে করব। সিআরপিসি এবং যে সিপিসি ২ টা একসাথে করব। আমরা সেশন জজ পড়ছি, যে দায়রা জজ আছে, অতিরিক্ত দায়রা জজ, যুগ্ম দায়রা জজ। বাস্তবে যিনি আপনার সেশন জজ উনিই হচ্ছেন ডিস্ট্রিক্ট জজ। একই ব্যক্তি। যখন উনি ফৌজদারি মামলা দেখেন তখন আমরা তাকে বলতেছি সেশন জজ। যখন উনি দেওয়ানি মামলা দেখেন আমরা তাকে বলতেছি ডিস্ট্রিক্ট জজ।
এডিশনালটা ওই একই রকম। যখন উনি ফৌজদারি দেখেন অতিরিক্ত দায়রা বলতেছি। যখন উনি দেওয়ানি মামলা দেখেন তখন আমরা বলতেছি অতিরিক্ত ডিস্ট্রিক্ট জজ। তো জয়েন্টটাও ওই একই রকম। তাহলে ১ম এই দায়রা আদালতের যে বিচারক আর আমাদের এই ১ম ৩ শ্রেণীর বিচারক একই ব্যক্তি। একজন ব্যক্তিরই ২ টা রোল, ২ টা কাজ তাদেরকে করতে হয়। এখন আসি তার নিচের গুলা কি হবে? আমরা ফৌজদারি মামলায় ম্যাজিস্ট্রেট আদালত দেখলাম। এখন সিপিসিতে ২ জন বিচারক পাবো আমরা নিচে। একজন হচ্ছেন আমাদের সিনিয়র সহকারী, আরেকজন হচ্ছেন সহকারী। আর ম্যাজিস্ট্রেট আদালতে আমরা পেয়েছিলাম কয়জন? যদি আপনি একটু স্মরণ করেন, সেক্ষেত্রে যদি সেকশন 6 সিআরপিসি স্মরণ করেন যে আমরা ৪ প্রকারের ম্যাজিস্ট্রেট পাবো। কেমন? একজন হচ্ছেন সিজিএম, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস। জাস্ট একটু স্মরণ করার চেষ্টা করেন সিআরপিসি। তো এই বাস্তবে আমরা বলছি থার্ড ক্লাসের অস্তিত্ব নাই, যদিও বইয়ে দেওয়া আছে। যিনি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট উনি হচ্ছেন সেকেন্ড ক্লাস, যিনি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট উনি হচ্ছেন ফার্স্ট ক্লাস, আর সিজিএম উনি অটোমেটিক ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট। আর অতিরিক্ত আমরা বললাম যে অতিরিক্ত হচ্ছে অতিরিক্ত, উনার ১০ জন ২০ জন ৩০ জনও হইতে পারে। তার মানে অতিরিক্ত যেই ম্যাজিস্ট্রেট আছেন ওনার সংখ্যা নির্দিষ্ট না। এখন আমরা যেহেতু এই আমাদের সিপিসি পড়বো, তাহলে আমরা যখন একটা মামলা করব, মামলার এন্ট্রি লেভেল যদি আমরা দেখি সেটা হচ্ছে আমাদের এই সহকারী জজ। যখন আপনার ভ্যালুয়েশন আপনি করলেন ১৫,০০,০০০ টাকা পর্যন্ত, আপনার মামলাটা যাবে কার কাছে? সহকারী জজের কাছে। যদি ভ্যালুয়েশন ১৫,০০,০০০ এর বেশি হয় কিন্তু আপনার হয় ২৫ পর্যন্ত যাবে সিনিয়রের কাছে। আর যদি ২৫ এর বেশি হয় সেটা চলে যাবে সরাসরি এই জয়েন্ট ডিস্ট্রিক্ট জজের কাছে। জেলা জজ না, জয়েন্ট ডিস্ট্রিক্ট জজ বা যুগ্ম জেলা জজের কাছে। তাই এই ৩ জনের কাছে আমরা কি করব? দেওয়ানি মামলাগুলা করব। এখন এই সহকারী জজ ওনারা নিয়োগ পান বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন, তারা পরীক্ষা নেন মোটামুটি ৯০ থেকে ১০০ জন করে। তারা প্রতি বছর নিয়োগ দেন। তো একজন আইনের ছাত্র সে ২ বছরের এলএলবি করুক আর ৪ বছরের এলএলবি করুক, যদি তার বয়স যদি ৩০ বছর এবং ক্ষেত্র বিশেষে মুক্তিযোদ্ধাদের জন্য ৩২ বছরের মধ্যে যদি থাকে, উনি এই পরীক্ষায় অংশগ্রহণ যদি করেন, যদি সেখান থেকে টপ 100 এর মধ্যে থাকেন, উনি নিয়োগ পাইতে পারেন একজন সহকারী জজ। তারপরে তার প্রমোশন হইলে হবেন উনি সিনিয়র সহকারী অথবা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। তারপরে বাকি ধাপটা প্রমোশনের উপর ভিত্তি করেই হয়। তাহলে আমি সিআরপিসি এবং আমাদের এই যে সিপিসি ২ টা আমরা একসাথে দেখলাম। উপরের ৩ জন একই ব্যক্তি, শুধু নিচের দিকে ম্যাজিস্ট্রেট আদালত আমাদের ভিন্ন, আর সহকারী জজ আর সিনিয়র সহকারী জজ আমাদের এক্সট্রা আসতেছে। এখন আমরা যেটা বললাম যে স্মল কজেস কোর্ট, এই কোর্টটা কি? যেমন ধরেন আপনার ভাড়াটিয়ার সাথে আপনার দ্বন্দ্ব। আপনি ২০,০০০ টাকা বাড়ি ভাড়া বাকি আছে। আপনি কি করবেন? আপনি দেওয়ানি মামলা করবেন না এই স্মল কজেস কোর্টে মামলা করবেন? তো নরমালি এই আইনে কিছু জিনিস বলা আছে। নরমাল বলতেছে স্মল ক্লজেস কোর্ট সর্বোচ্চ ২৫,০০০ টাকা পর্যন্ত মামলা শুনবে। সর্বোচ্চ ২৫,০০০ টাকা পর্যন্ত যে স্যুট ভ্যালু এই মামলাগুলো শুনবে। তার মধ্যে সেকশন ২৫ এ বলতেছে সহকারী জজ শুনবে ৬,০০০ পর্যন্ত, সিনিয়র সহকারী শুনবে ১০,০০০ পর্যন্ত, আর যুগ্ম জেলা জজ ২০,০০০ পর্যন্ত। তবে সরকার পরবর্তীতে তাদেরকে এমপাওয়ার করছে। আমরা যেমন দেখেছি যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কিছু পাওয়ার আছে, সেম এরকম সরকার পরিপত্র জারি করে বলতেছে যিনি সহকারী সিনিয়র সহকারী জজ আছেন উনি সর্বোচ্চ ২৫,০০০ টাকা পর্যন্ত মামলার বিচার করতে পারবেন, সমস্যা নাই। এখন সেকশন 15 বলে আরেকটা সেকশন দিয়ে বলতেছে যেটা সেটা হচ্ছে যে আমরা জানি নরমালি ২৫,০০০ টাকা পর্যন্ত স্মল কজেস কোর্ট মামলা শুনতে পারবে। এটা তাদের পেকুনারি জুরিসডিকশন। তো ১৫ ধারা বলতেছে যে এই ধারায় ক্ষমতা যদি সরকার লিখিতভাবে দেয় তাহলে সর্বোচ্চ ৩০,০০০ টাকা পর্যন্ত আপনার যে মামলা, যে দেওয়ানি মামলা বা আমরা সিভিল বলি সেটা আপনি স্মল কজেস কোর্টে করবেন। তো এরা কারা? এরা ওই সেই সহকারী জজ, সেই সিনিয়র সহকারী জজ, সেই যুগ্ম জজ। জাস্ট আপনার যেমন আমরা যখন পারিবারিক মামলা করেন আপনি, পারিবারিক আদালত আইন 1985 ওই মামলাগুলো সহকারী জজে কিন্তু শুনেন। বিবাহ, তালাক সংক্রান্ত মামলা, দেনমোহ সংক্রান্ত মামলা, ভরণ-পোষণের মামলা, ওইটা কিন্তু আপনার কি হয় না, নরমাল দেওয়ানি আদালতে যায় না। এদের জন্য পারিবারিক আদালত যেটা ১৯৮৫ সালে তৈরি। ওই একই জজ ৩ জায়গায় কাজ করতেছেন। স্মল কজেস কোর্ট, দেওয়ানি মামলায়, ওই পারিবারিক মামলায়ও। আর ৩০,০০০ টাকার বেশি হলে সেটা আপনাকে দেওয়ানি আদালতে করতে হবে। এতটুকু মনে রাখলে আমাদের কিন্তু এই স্মল কজেস কোর্ট আইনটাও শেষ। আর পড়ার কিন্তু আপনার দরকার নাই। আপনি জাস্ট বেসিকটা বুঝলেন। এখন আসি আমরা তারপরে
যখন আমরা সিপিসি পড়বো বা আমরা সিআরপিসিতেও বারবার দেখছি যে ম্যাজিস্ট্রেটের এখতিয়ার বা জুরিসডিকশনের বাইরে ম্যাজিস্ট্রেট বিচার করতে পারে না। ফাঁসির মামলা হইলে মৃত্যুদণ্ড হবে এই ক্ষেত্রে কি করতে পারে না? ম্যাজিস্ট্রেট আদালতে মামলা চলে না। মামলাটা ট্রান্সফার হয় দায়রা আদালতে। তো আসলে এই জুরিসডিকশন বা এখতিয়ার জিনিসটা কি? এইটা আমরা বারবার পাবো যে সিপিসিতে। তো এটা আমরা একটু বুঝি। ধরেন যে এই হচ্ছে আপনার একটা সম্পত্তি যেটা নিয়ে আপনার বিরোধ চলতেছে। আপনার সম্পত্তি ছিল, অন্যজন সেটাতে নানা প্রকার ঝামেলা করতেছে বা দখল করে নিল। তো আপনি কি করবেন? আদালতে যাবেন মামলা করার জন্য। তো কোথায় যাবেন? আপনার সম্পত্তিটা যেখানে, যে ভৌগোলিক অবস্থান যেখানে, সেই জেলায় যাবেন। বাংলাদেশে ৬৪ টা জেলা আছে। আপনি ওই জেলার আদালতে যাবেন। আপনি যে ওই জেলার আদালতে গেলেন, এটাকেই আমরা বলতেছি টেরিটোরিয়াল জুরিসডিকশন, আর কিছুই না। ভৌগোলিক যে এখতিয়ার সেটা। আপনি চাইলে ঢাকায় একটা সম্পত্তি অবস্থিত, ঠাকুরগাঁও আদালতে মামলা করতে পারবেন না। কারণ ঠাকুরগাঁও আদালতে টেরিটোরিয়াল জুরিসডিকশনটা নাই। তাই আপনি বুঝলেন ১ম এ টেরিটোরিয়াল বা ভৌগোলিক যে এখতিয়ার সেটাও বিচারকের থাকতে হবে। এখন এই সম্পত্তি আমরা জানি মামলা করতে হলে আপনাকে সুট ভ্যালুয়েশন করতে হবে। কত টাকা সম্পত্তির বাজার মূল্য। তো এই বাজার মূল্য যেটা সম্পত্তির দাম, এটাকে আমরা বলতেছি এটা হচ্ছে তার পেকুনারি বা আর্থিক জুরিসডিকশন। কত টাকার মামলা। কেন আমরা দেখতেছি, আমরা একটু আগে দেখলাম ১৫,০০,০০০ হইলে একজন শুনবেন, ২৫ হইলে একজন শুনবেন, ২৫ এর বেশি হইলে আরেকজন শুনবেন। তার মানে আমাদেরকে জানতে হবে পেকুনারি জুরিসডিকশন। এটাই কিন্তু আমরা পাবো। আপনি যখন এই সিপিসি পড়বেন, সেকশন ৬ যখন পড়বেন, একটা সেকশনই গুরুত্বপূর্ণ। এখানে ওইটাই বলা আছে, আর কিচ্ছু বলা নাই। যে সেকশন ৬ টা যদি আপনি পাশাপাশি করেন, যে পেকুনারি জুরিসডিকশন, কোন আদালত তার পেকুনারি জুরিসডিকশনের বাইরে কোন মামলা শুনবে না। তারপরে একটা জিনিস বলা আছে, সেভ এস আদারওয়াইজ প্রোভাইডেড। এটার মানে হচ্ছে ধরেন আপনার ৳১,০০,০০,০০০ হইছে আপনার মোহরানা। তো আপনি তো সেটা দেওয়ানি মামলা না, সেটা পারিবারিক আদালতের মামলা। সেটা সহকারী জজ শুনতে পারবে। যদিও তার পেকুনারি জুরিসডিকশন ১৫, কিন্তু সেটা দেওয়ানি মামলা না, সেটা হচ্ছে পারিবারিক আদালতের মামলা। তার মানে অন্য আইনে বলা আছে। নরমালি যেই পেকুনারি জুরিসডিকশন থাকবে, এর বাইরে, এর বেশি অর্থাৎ ৳১৬,০০,০০০ একটা মামলা সহকারী জজ শুনতে পারবে না। কে বলতেছে? সেকশন ৬ বলতেছে। তো এটা আশা করি আপনার তাহলে সবসময় মনে থাকার কথা, যে সেকশন ৬ এর মধ্যে আমরা পেকুনারি জুরিসডিকশন পাবো, আর্থিক জুরিসডিকশনটা পাবো। তাহলে আমরা ২ টা দেখলাম। একটা হচ্ছে আমাদের টেরিটোরিয়াল জুরিসডিকশন বা ভৌগোলিক যে এখতিয়ার, আরেকটা হচ্ছে আমাদের পেকুনারি বা আর্থিক এখতিয়ার। এখন আসি আমরা সাবজেক্ট ম্যাটারগত এখতিয়ার, বিষয়বস্তুগত এখতিয়ার। যেমন আমরা যেই কথাগুলো আপনাদের বললাম, আপনার খতিয়ানে ভুলও হইল। আপনাকে মামলা কোথায় করতে হবে? ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল। তো যখন আপনি এই সিপিসির ৯ নাম্বার সেকশন পড়বেন, ৯ নাম্বারে কিন্তু আপনাকে বলে যে সাবজেক্ট ম্যাটারগত যে জুরিসডিকশন সেটা কি হবে? বলতেছে যে সিভিল আদালত সকল মামলা শুনবে। যেগুলো সিভিল নেচারের যা আছে সবকিছু শুনবে। অ্যাকসেপ্ট কোনটা? বলা হচ্ছে আইনে যদি প্রকাশ্যরূপে বারণ করা থাকে। যেমন আপনার খতিয়ানে ভুল, আপনি বলাই আছে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে যান। আপনার দেনমোহর সংক্রান্ত বিষয়ে আপনি কোথায় যাবেন? আপনি যাবেন পারিবারিক আদালতে। তার মানে প্রকাশ্যরূপে, অথবা এখানে ২ টা শব্দ ব্যবহার করা হয়েছে। একটা হচ্ছে এক্সপ্রেসলি, আরেকটা হচ্ছে ইমপ্লাইডলি। প্রকাশ্য অথবা অপ্রকাশ্য। এই ২ টাতে যদি আইনে বারণ করা যদি না থাকে, তাহলে সকল প্রকার দেওয়ানি প্রকৃতির মামলা কে শুনবে? দেওয়ানি আদালত শুনবে। সেকশন ৯ বলে দিচ্ছে। তার মানে দেখেন, আমরা প্রতিটা কিন্তু সিপিসির যত সেকশন আছে, প্রতিটা আপনার পড়ার দরকার নাই। জাস্ট টু দ্যা পয়েন্ট জিনিসটা আপনি পড়বেন। তাহলে আমরা টোটাল ৩ টা জিনিস পড়লাম। টেরিটোরিয়াল, পেকুনারি এবং হচ্ছে সাবজেক্ট ম্যাটার। এখন সরি, আমরা আসি এখন আর ২ টা এখতিয়ার আমরা পাবো। এটা হচ্ছে আমাদের আদি এখতিয়ার বা অরিজিনাল জুরিসডিকশন, বা এটাকে আমরা বলি কোর্ট অফ ফার্স্ট ইনস্ট্যান্স। যেই আদালতে আপনি মামলা করবেন, সহকারী, সিনিয়র, যুগ্ম, এই ৩ টা যে এখতিয়ার, এটাকে বলতেছি আমরা অরিজিনাল জুরিসডিকশন বা আদি এখতিয়ার। এখন আরেকটা পাবো আমরা আপিলের জুরিসডিকশন বা আপিল শোনার যে এখতিয়ার। নরমালি সহকারী জজ কোনো আপিল শুনতে পারে না, সিনিয়র সহকারী জজ শুনতে পারে না। আপিল কে শুনবে? জেলা জজ শুনতে পারে অথবা হাইকোর্ট শুনতে পারে। জেলা জজে আমরা বললাম ৫ কোটি টাকা পর্যন্ত মামলার আপিল শুনবে জেলা জজ, আর ৫ কোটির বেশি হইলে হাইকোর্টে শুনবে। সেটা ভিন্ন কথা, পৃথক কিছু আইন আছে। যেমন আমরা জানি, আপনি যদি দেখেন ইউনিয়ন পরিষদে সর্বোচ্চ ৭৫,০০০ টাকা পর্যন্ত মামলার আপনি কি করতে পারেন, সেখানে তারা দেওয়ানি হোক, ফৌজদারি হোক, সেটা বিচার করতে পারে। ওই মামলার আপিল কিন্তু সহকারী জজ শুনতে পারে। আমরা জাস্ট জেনারেল কথা বলতেছি, যে আমরা টোটাল ৫ প্রকারের এখতিয়ার বা জুরিসডিকশন পাবো। টেরিটোরিয়াল, পেকুনারি, সাবজেক্ট ম্যাটার, অরিজিনাল এবং আপিলের।
আশা করি আপনি যখন বারবার এই শব্দগুলাই কিন্তু শুনবেন, এতে আপনার কনফিউশনে যাওয়ার কোনো দরকার নাই। তাহলে এটা আমরা আবার মনে রাখবো, অ্যাসিস্ট্যান্ট জজ 15 লাখ পর্যন্ত, সিনিয়র হচ্ছে 15 থেকে 25, আর ডিস্ট্রিক্ট জজ বা জয়েন্ট ডিস্ট্রিক্ট জজ ওনারা যত প্রকাশ যদি বিলিয়ন ট্রিলিয়ন মামলাও হয় ওনারা সরাসরি শুনবেন। এই ৩টা জাস্ট আমরা মনে রাখবো। এখন আসি আমরা তারপরে মূল সিপিসিতে এখন আমরা প্রবেশ যদি করি, এই সিপিসিটা কবে তৈরি করা হয়েছে এই সংক্রান্ত যদি আমরা দেখি, এই অঞ্চলে আপনারা সবাই জানেন যে 1857 সালটাকে আমরা বলি কি? এই সালটাকে নানা প্রকার, কেউ বলে যে সিপাহী বিদ্রোহ বলা হয় 1857, যদি জাস্ট আমরা একটা দেই 57, বা ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স অনেকেই বলে। এর একটা বিশাল কাহিনী আছে যে কেন 1857 সালে সিপাহীরা বিদ্রোহ করেছিল। নানা প্রকার কাজ আছে সেখানে, আপনারা হয়তো ইতিহাস জানেন। তো যাই হোক, সর্বপ্রথম 1858 সালে কি করা হয়? সিপিসিটার ড্রাফট প্রস্তুত করে সেটাকে পাস করা হয়। কিন্তু যখন সে অঞ্চলে যেটা ছিল একটা আইন পাস হওয়ার পরে, এখন যেমন আমাদেরকে প্রেসিডেন্টের অনুমতি নিতে হয়। সংসদ যতই আইন পাস করুক সেটাকে প্রেসিডেন্টের অ্যাপ্রুভালের জন্য পাঠাইতে হয়। তো তখনও ছিল যতই তাদের লেজিসলেটিভ সংস্থা যেটা ছিল, তারা আইনটা পাস করে 1858 সালে। কিন্তু গভর্নর জেনারেল যিনি ছিলেন উনি তার ১ বছর পরে 1859 সালে তার অনুমতি দেন। তার মানে এখন যদি আপনার যদি ভাইভাতে যদি কখনো যদি আসে বা যদি এমসিকিউতে আসে যে সিপিসি সর্বপ্রথম এই উপমহাদেশে কবে কোডিফাই করা হয়, বিধিবদ্ধ করা হয়, আপনার ২ টা সালই কিন্তু মনে রাখতে হবে। কখনোই ২ টা একসাথে থাকবে না, ৫৮, ৫৯, এই ২ টা কখনোই থাকবে না। হয় ৫৮ থাকবে অথবা ৫৯ থাকবে। যদি ৫৮ থাকে ৫৮ টিক করবেন, যদি ৫৯ থাকে ৫৯ করবেন। ২ টা একসাথে থাকবে না। এটা অন্তত মনে রাখবেন। তো এরপরে 1877 সালে কি করা হইলো? ওই সিপিসি দিয়ে চলতেছে না। যেই পদ্ধতিগত আইন তারা নিয়ে এসেছে, বাস্তবে ওইটা তারা কোনো আদালতেই কাজ করতে পারতেছে না। আবার তারা পূর্বেরটাকে রিপিল করে নতুন করে তৈরি করলো 1877। তো তারপরে 1882 তে আবার রিপিল করা হইলো। তার মানে আইনটাকে বারবার চেঞ্জ করা হয়েছে। সর্বশেষ এসে আমরা যেই পড়তেছি 1908, এই সালে ফাইনালি তারা কি করে? পূর্বেরগুলা রহিত করে এই আইনটা প্রস্তুত করা হয়। তো আশা করি আপনারা কিছুটা হইলেও ধারণা পাইছেন যে 1858 থেকে 1877, 82 এবং 1908। এখন এই সিপিসির মধ্যে আমরা কি পাবো? সিপিসি যদি আপনি দেখেন, সিপিসির মধ্যে আপনি একটা দেওয়ানি মামলা যখন দায়ের করবেন সেটা থেকে ফাইনাল স্টেট ডিক্রি পর্যন্ত মামলা চলাকালীন কিছু স্পেশাল কার্যক্রম আমরা পাবো। আর আপনি যখন ডিক্রি পাবেন ওই ডিক্রিটা আপনি জারি করাবেন, অপরপক্ষ কি করবে, এই ৩টা পার্টেই কিন্তু বিভক্ত। নরমাল যদি আমরা সিপিসিটা দেখি, এটার মধ্যে আপনি ১৫৮টা পর্যন্ত কি পাবেন? সেকশন পাবেন। যদিও কিছু রিপিল করা আছে, রিপিল সেকশনও আপনাকে ইনক্লুড কিন্তু করতে হবে। আপনি ১৫৬ বললে হবে না, কিন্তু ১৫৫ বললে হবে না। ১৫৮টা আমাদের সেকশন আছে। আর শিডিউল যেটা আছে তফসিলে, ৫ টা শিডিউল দেওয়া আছে। ১ম শিডিউলে আমাদের অর্ডার এবং কি আছে? রুলস দেওয়া আছে ৫১ টা। তাহলে আমাদের পড়ার বিষয় আমাদের এইটা। এই ১৫৮টা আমরা সেকশন পড়ব। পাশাপাশি ১ থেকে নিয়ে ৫১ পর্যন্ত অর্ডারগুলা পড়ব। আর কিছু অ্যাপেন্ডিক্স দেওয়া আছে, ফর্ম দেওয়া আছে যে আপনি যে একটা দেওয়ানি মামলা হবে, এই যে ১ম পাতা কেমন হবে, আরজিটা কেমন হবে, এই সংক্রান্ত বিভিন্ন ফর্মগুলা দেওয়া আছে। এটা হচ্ছে আমাদের সিপিসির ভিতরে আছে। তো আমাদের এই ফর্মগুলা এগুলো পড়ার প্রয়োজন নাই। আমরা জাস্ট পড়ব কোনটা? ১৫৮টা সেকশন এবং ১ থেকে নিয়ে ৫১ টা যে অর্ডার এবং রুলস আছে এটাই জাস্ট আমরা পড়ব। তো আশা করি আপনারা কিছুটা হইলেও কনসেপ্ট পাইছেন যে সিপিসির ভিতরে কি আছে। আমরা যদি এখন তারপরে যাই, জাস্ট আমরা সেটা এইটাতে যাই, তাহলে আপনি বুঝবেন সহজে। তো কারো সাথে আপনি চুক্তি করলেন, উনি চুক্তিটা কি করতেছে? চুক্তিটা ভঙ্গ করতেছে। একটা সম্পত্তি আপনার দখলে আছে, অপরপক্ষ সেটা দখল করে নিল। একটা বিরোধ সৃষ্টি হইল। তো আপনি জানেন এগুলো দেওয়ানি প্রকৃতির মামলা, তো আপনাকে কি করতে হবে? আদালতে মামলা করতে হবে। তো আপনি তো আর নিজে আদালতে যাবেন না। তো নরমালি আমরা কি করি? একজন আইনজীবীর কাছে যাই। যেটাকে আমরা আইনের ভাষায় কাউন্সিল বলতে পারেন, অ্যাডভোকেট বলতে পারেন। তাহলে এ ব্যক্তির সম্পত্তি, একটা সম্পত্তি আছে। বি ব্যক্তি অযথা আসে কি করলো? সেই সম্পত্তি দখল করে নিল। তো এখন এই ব্যক্তি করবে কি? সে এই যে কাউন্সিল আছে বা অ্যাডভোকেট আছে তার কাছে যাবে। যাওয়ার পর আপনি নরমালি আপনি চিন্তা করেন, আপনি একজনের অ্যাডভোকেটের কাছে যাওয়ার পর কি করেন? আপনার সমস্যাটা ১ম এ বলেন যে, "আমার এরকম একটা সম্পত্তি ছিল। ওই সম্পত্তিটা বি ব্যক্তি দখল করে নিয়েছে। আমাকে সেখানে যাইতে দিচ্ছে না।" তার মানে কি? আপনি কি সমস্যাটা যেটা আমরা
যদি সিপিসির সাথে মিলান, সিপিসিতে আপনি ফ্রেমিং অফ চার্জ কিন্তু পাচ্ছেন। যে আসলে মূল বিষয়টা কি? ঘটনার বিষয়টা কি? তার মানে আপনি ১ম এ বলতেছেন যে আপনার জায়গা নিয়ে বিরোধ। অ্যাডভোকেটের কাছে আপনি বললেন যে এরকম একটা আপনার জায়গা নিয়ে বিরোধ। এখন অ্যাডভোকেট জিজ্ঞেস করতে পারে যে আসলে বিরোধটা যে ব্যক্তি উনি কে? উনার পরিচয়টা জানতে চাইতে পারে যে কে আছে, কতজন ব্যক্তি। তার মানে আপনি তার নাম, ঠিকানা সবকিছু বললেন। একজন না একাধিক। এখন আপনাকে তো বলতে পারে যে বা আপনি বলতে পারেন যে আমি এর প্রতিকার চাই। আমি চাই আমার সম্পত্তি আমাকে দখলে বুঝাইয়া দেয়া হোক অথবা আমি বিক্রি করে দিব, আমাকে টাকাটা বুঝাইয়া দেয়া হোক। নরমালি এই ৩ টা কাজই কিন্তু আপনি করেন যখন একজন অ্যাডভোকেটের কাছে যান। আপনি আপনার সমস্যার কথা খুলে বলেন, কার সাথে সমস্যাটা তার ঠিকানা দেন এবং কি প্রতিকার চান এটাই। তো অ্যাডভোকেট সাহেব কি বলবে? বলবে যে কোনো সমস্যা নাই, আপনি কাগজপাতি নিয়ে আসেন, আমি করে দিব মামলা। তো মামলা করলে কি হবে? আদালতে তাকে ডেকে নিয়ে আসা হবে। আমরা ৫ টা প্রশ্ন করলাম। এই ৫ টার মধ্যেই কিন্তু আমাদের ৫ টাও অর্ডার শেষ। কিভাবে শেষ এখন একটু চিন্তা করেন। যখন কি করলেন আপনি জায়গার বিরোধ নিয়ে ওই ব্যক্তির নাম ঠিকানা প্রকাশ করলেন। আমরা যখন অর্ডারগুলা পড়ব, অর্ডার 1 বলতেছে যে মামলার পক্ষ। কে বাদী হবে, কে বিবাদী হবে, কে প্লেনটিফ হবে, কে ডিফেন্ডেন্ট হবে। দেওয়ানি মামলা যিনি করেন তাকে প্লেনটিফ, যিনি ওই মামলা ডিফেন্ড করেন তাকে ডিফেন্ডেন্ট বলতেছি। অর্থাৎ বাদী, বিবাদী। তাহলে ১ নাম্বার অর্ডারে আপনি জানতে পারবেন টোটালটা যে আসলে কাকে পক্ষ করতে পারবেন, কাকে পারবেন না, নানা প্রকার বিষয়। এখন ২ নাম্বারে আপনি কি বল এই এই এখানে আপনি কি বলছেন আপনার বিরোধটা কি নিয়ে? জায়গার বিরোধ নিয়ে। তো ২ নাম্বারে মামলার কারণটা কি? কজ অফ অ্যাকশন টা কি? আপনি কেন গেলেন অ্যাডভোকেটের কাছে? আপনার সম্পত্তিটা কি হইছে? বেদখল হইছে। আপনি কি চান? কতটুকু প্রতিকার চান? তাহলে ২ নাম্বারে আপনার মামলার কারণটা বলে আমরা সিপিসির ভাষায় বলি কজ অফ অ্যাকশন। তো এইজন্য আপনি সিপিসিতে বারবার পাবেন কজ অফ অ্যাকশন। যেমন হচ্ছে আমাদের এই যে চার্জশিট দাখিল করার পর কি করা হচ্ছে? যখন আপনার বিরুদ্ধে একটা চার্জ ফ্রেম হচ্ছে। তাহলে সিপিসিতে চার্জ ফ্রেম পাইলাম, এখানে পাচ্ছি আমরা কজ অফ অ্যাকশন। তো আপনি গেলেন কার কাছে? অ্যাডভোকেটের কাছে। তো তাহলে সেকশন 3 বলে যে মামলাটা কার মাধ্যমে করাবেন? সেখানে অ্যাডভোকেট শব্দ উল্লেখ নাই, সেখানে প্লিডার বলা আছে। আমরা পূর্বেই বলছি দেওয়ানি মামলায় প্লিডার বলা হয়। তো অ্যাডভোকেট সাহেব আপনাকে কি বলল? বলল যে ঠিক আছে সমস্যা নাই। আপনি কাগজপাতি নিয়ে আসেন, মামলা দায়ের করে দিব। তো অর্ডার 4 ওইটাই বলে মামলা দায়ের করে দিব। কিভাবে করবেন, কার কাছে করবেন, সেরেস্তাদারের কাছে করবেন এটাই বলা আছে। আর কিছু কিন্তু না। তারপরে আদালত কি করবে? তাকে ডেকে নিয়ে আসবে। তো ডাকার জন্য তো কাউকে পাঠাইতে হবে। তো পাঠানো মানে কি? নোটিশ দেওয়া, সমন জারি করা। যেমন আমরা সিপিসিতে দেখছি ৬৮ নাম্বারে যে কিভাবে সমন জারি করবে। তাহলে দেখেন আপনি যখন নিজেকে নিজেই প্রশ্ন করতেছেন, আপনি অ্যাডভোকেটের কাছে গেলেন, আপনার সমস্যার কথা বললেন, যে সমস্যা করতেছে তার ঠিকানা দিলেন, আপনি কি প্রতিকার চান সেটা বললেন। অ্যাডভোকেট বলল, "ঠিক আছে আমি মামলা করে দিব। আদালতে তাকে দেখা যাবে।" এটা দিয়ে আমাদের কিন্তু ৫ টা সেকশন কিন্তু শেষ। সরি ৫ টা অর্ডার কিন্তু শেষ। এইটাই আপনাকে হেডিং গুলাই ১ম এ মনে রাখতে হবে। যাদের এই অর্ডার সংক্রান্ত বিষয়ে সমস্যা আছে মনে রাখতে পারেন না, আপনি ১ম এ হেডিংটা মনে রাখবেন যে কোন অর্ডারে কি আছে। তাহলে ১ নাম্বারে আছে কে বাদী-বিবাদী হইতে পারবে। ২ নাম্বারে মামলার কারণটা কি, কজ অফ অ্যাকশন টা কি, কেন মামলা করতেছেন। ৩ নাম্বারে কার মাধ্যমে করাবেন। ৪ নাম্বারে হচ্ছে মামলাটা কার কাছে দায়ের করবেন। ৫ নাম্বারে হচ্ছে নোটিশ বা সমন জারিটা কিভাবে হবে। এখন আপনি কি করলেন? দলিলপত্র সবগুলা অ্যাডভোকেটের কাছে নিয়ে গেলেন পরবর্তী দিনে। তো উনি বলল, "ঠিক আছে আপনি রাখে যান। আমি যত্ন সহকারে দেখে শুনে তারপরে আদালতে কি করব? এটা উপস্থাপন করব। কারণ বিচারক অন্য পক্ষ বা বিবাদী পক্ষ অনেক কিছু সেখান থেকে ভুল ত্রুটি বের করার চেষ্টা করবে।" এটা নরমাল কথা আমরা বুঝি। তো এই যে অর্ডার 6 যখন আমরা পড়ব সেখানে আমাদেরকে প্লিডিং সংক্রান্ত বিষয়টা বলে। এখন প্লিডিং কি? প্লেডিং যদি আমরা বলি সেটা হচ্ছে যে যখন আপনি কি করেন আপনার সমস্যাটার কথা যখন অ্যাডভোকেটে বললেন, অ্যাডভোকেট কি করবে? একটা দরখাস্তের মতো তৈরি করবে যেটাকে আমরা আইনের ভাষায় বলতেছি যে সিভিল সুট করবেন উনি। তো এই যে উনি আর্জিটা দাখিল করবেন, আর্জিটা কিভাবে লিখবেন? ১ম এ কি লিখবেন? শেষে কি লিখবেন? বাদীর নাম কোথায়? বিবাদীর নাম কোথায়? অর্ডার 7 এ ওইটাই বলা আছে। অর্ডার 8 এ কার কথা? ওই যে বিবাদী যিনি আপনার প্রশ্নের জবাব দিবেন, আদালত যাকে নোটিশ করবে উনি কিভাবে তার উত্তরটা দিবেন সেটাই বলা আছে। আর এই প্লিডিং বলতেছে আপনি যে আর্জি দিলেন, আপনার আর্জিটা যখন আপনার হাত থেকে আদালতের কাছে চলে গেল তখন হয়ে গেল আপনার বাদীর প্লিডিং। যখন বিবাদী কি করলো লিখিত জবাবটা আদালতে দাখিল করলো ওইটা হয়ে গেল বিবাদীর প্লিডিং। তার মানে প্লিডিংটা উভয় পক্ষের। বাদীর প্লিডিং, বিবাদীর প্লিডিং। তার মানে হচ্ছে আপনি যখন আর্জিটা দেন আদালত দেখে যে আসলে আপনি কি সেখানে চাচ্ছেন, বিবাদী কি বলছে। তো নরমালি এইভাবে আমরা কি করব অর্ডারগুলো সবগুলো পড়ার চেষ্টা করব। আজকে জাস্ট আমরা একটা ওভারভিউ দিলাম যাতে আপনার কাছে সহজ মনে হয়। তো তারপরে দেখেন
কি হইতে পারে বর্তমানে বাধ্যতামূলক? সেটা হচ্ছে যখন অপরপক্ষ আসা জবাব দাখিল করলো, আদালতকে বলতেছে কি করেন? আদালতের অনেক কাজ, অযথা ঝামেলা না করে আপনি এডিআর এ যান। এডিআর মানে হচ্ছে অল্টারনেটিভ ডিসপিউট রেজোলিউশন, মানে সমঝোতা করেন। এই সমঝোতাটার জন্য একটা ডেট ফিক্স থাকবে, আপনি করেন আর না করেন। সমঝোতা করেন আর না করেন, একটা ফিক্সড হিয়ারিং এ থাকবে, ডেট থাকবে, যেটা আমরা অর্ডার 23 তে পাবো, সেকশন 89 এ পাবো যে কিভাবে করা হবে। তো এইভাবে যখন আপনি একটু নিজের জীবনের সাথে মিলিয়ে পড়ার চেষ্টা করবেন, দেখবেন যে সিপিসি মতো সহজ কোনো সাবজেক্টই নাই। সিপিসির মতো সহজ কোনো সাবজেক্টই নেই। তো যাক, আমরা মোটামুটি যদি আপনাদেরকে এখন আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে যে সিপিসিটা আমরা পড়বো কিভাবে, যেটা আমরা এইখানে বলছি। এতক্ষণে আপনি বুঝে গেলেন আপনার সমস্যা, আপনি অ্যাডভোকেটের কাছে গেলেন। অ্যাডভোকেট সাহেব কি করলো? আদালতে মামলা দাখিল করবে। তো অ্যাডভোকেট সাহেব যে মামলাটা দাখিল করবে, উনাকে অনেক কিছু দেখতে হয়। স্যুট ইন জেনারেল বলে একটা শব্দ আছে, ৯ থেকে নিয়ে ৩৫ এর বি। যে আপনার মামলাটার ভ্যালুয়েশন কত, স্যুট ভ্যালুয়েশন ঠিক আছে কিনা, কোর্ট ফিটা ঠিক আছে কিনা, কোন জায়গায় মামলাটা করতেছেন, স্থান ঠিক আছে কিনা, নানা প্রকার বিষয় দেখে উনি মামলাটা করেন। তো এইজন্য স্যুট ইন জেনারেল আমরা পাবো। এখন আপনি বিয়েবাড়ি বলেন আর যেখানেই বলেন সবখানে আপনি ভিআইপি পাবেন। এয়ারপোর্ট বলেন, রেলওয়ে বলেন, সব জায়গায় ভিআইপি থাকে। তো এই সিপিসিতেও ভিআইপি আছে। তো বলতেছে আপনি যখন সরকারের বিরুদ্ধে মামলা করবেন, বিদেশী রাষ্ট্রের বিরুদ্ধে মামলা করবেন, যখন আপনি কোনো বিদেশী অ্যাম্বাসেডর বিরুদ্ধে মামলা করবেন, তখন এই স্যুট ইন জেনারেল এ যা বলা আছে সেটা দিয়ে চলবে না। কি করতে হবে? এই ৭৯ থেকে ৮৮ র মধ্যে বলা আছে যে স্যুট ইন পার্টিকুলার কেসেস। তার মানে মামলা যে দাখিল করার ক্ষেত্রে অ্যাডভোকেটকে ২ টা জিনিস দেখতে হয় যে আপনার বিবাদী পক্ষটা কে? সাধারণ ব্যক্তি, না সরকার, না বিদেশী রাষ্ট্র, নানা প্রকার বিষয়। তো যখন আমরা সেকশনগুলা পড়বো সেখানে আমরা পাবো যে এর ভিতরে কি আছে। তাহলে যখনই আপনার মামলা দায়ের করবেন ২ হাতে ভাগ হয়ে গেল। সাধারণ ব্যক্তি আর ভিআইপি ব্যক্তি। তো ধরে নিলাম মামলার কার্যক্রমটা চলতেছে। আপনি সমন জারি করলেন, অপরপক্ষ উম এ উপস্থিত হইল, নানা প্রকার কার্যক্রম চলতেছে। এখন এই কার্যক্রমে কি করতে পারবেন? দেখা গেল আপনি যাকে সাক্ষী হিসাবে দিয়েছেন অনেক অসুস্থ, হাসপাতাল থেকে আসতে পারতেছে না। আপনি একটা বন্টন মামলা করেছেন, ওই সম্পত্তির ভ্যালুয়েশনটা কত হবে? সামনের দিকে দাম বেশি, পিছনের দিকে দাম কম। এখন আপনি তো আর সম্পত্তিটা আদালতের কাছে উপস্থাপন করতে পারবেন না। তো আপনি আদালতকে বলতে পারেন যে আপনি কি করেন? একটা কমিশন ইস্যু করায় দেন, সাক্ষীর জবানবন্দিটা নেয়া হোক। বাস্তবে জমিটার ভ্যালুয়েশনটা করা হোক। অর্থাৎ ইনসিডেন্টাল প্রসিডিং সিপিসির ভাষায় বলা হয়। ৭৫ থেকে ৭৮ এ পাবেন যে কমিশন আসলে কি, কি কাজগুলা করবে। তো এই একটা গেল আপনার মামলা চলাকালীন সময়। তো তারপরে যেটা হচ্ছে আপনি মামলা চলাকালীন সময় যেই কোনো পর্যায়ে at any stage যদি আপনারা মনে করেন সমঝোতা করা প্রয়োজন, যে অযথা আর আমরা মামলা করব না, আমরা সমঝোতায় চলে আসব। আপনি কি করতে পারেন? এডিআর করতে পারেন। এডিআর মানে হচ্ছে আমরা পূর্বেই বলেছি যে আপনার অল্টারনেটিভ ডিসপিউট রেজোলিউশন, যেটা আপনি ৮৯ থেকে ৯৩ এর মধ্যে পাবেন। স্পেশাল প্রসিডিং এর আন্ডারে নানা প্রকার জিনিস বলা আছে। জাস্ট শুধু এতটুকু মনে রাখবেন, তাহলে ১ম এ আমরা কমিশন জারি করাইতে পারলাম। সমঝোতার জন্য এডিআর করতে পারলাম। এখন যার বিরুদ্ধে মামলা করছেন উনি হচ্ছে চালাক চতুর লোক। উনি আপনার কি করছে? আদালতে সমন পেয়েও সে আদালতে আসতেছে না। যেই জমি নিয়ে বিরোধ উনি বিক্রি করে দিচ্ছে। ওই যে ফ্ল্যাটটা নিয়ে বিরোধ সেটা আরেকজনের কাছে ভাড়া দিয়ে দিছে। তো আপনি আদালতকে বলতে পারেন যে স্যার, সাপ্লিমেন্টাল প্রসিডিং এর আন্ডারে আপনি কি করেন? ওই ব্যক্তিকে গ্রেফতারি ওয়ারেন্ট জারি করেন। সে আদালতে আসতেছে না, তারে গ্রেফতার করান। আপনার ভাড়ার টাকাটা উঠাচ্ছে, যাতে একজন রিসিভার নিয়োগ করে দেন। কি হবে? যাতে টাকাটা তার কাছে থাকে। যে মামলা রায় পাবে টাকা সেই পাবে। না হলে সে কিন্তু টাকাটা খরচ করে ফেলবে, পরবর্তীতে আমি পাবো না। সাপ্লিমেন্টাল প্রসিডিং এ আরো বলে যে স্যার আপনি নিষেধাজ্ঞা দেন। কি করব নিষেধাজ্ঞা দিয়ে? যাতে ওই সম্পত্তিটা ওই অবস্থায় থাকে। তাহলে দেখেন আমরা এই যে একটা দেওয়ানি মামলা চলা অবস্থায় কমিশন করতে পারলাম, এডিআর করতে পারলাম, ইনজাংশন জারি করাইতে পারলাম, আমরা সেখানে সমঝোতা করাইতে পারতেছি, আমরা সেখানে পারতেছি আরো রিসিভার নিয়োগ করাইতে পারতেছি। তো এই জিনিসগুলাই কিন্তু আমরা পাবো। এটাই হচ্ছে মূল জিনিস কিন্তু আপনি সিপিসির মধ্যে যদি দেখেন। এখন পাশাপাশি এমন আইনের এমন বিষয় নিয়ে মামলা করলেন যেইটা, যেহেতু আমরা জানি যারা সাবঅর্ডিনেট কোর্ট আছে তাদের আইনের ব্যাখ্যা করার মতো অধিকার নাই। আইনের ব্যাখ্যা শুধুমাত্র হাইকোর্ট ডিভিশন করতে পারে। অর্থাৎ
যে সাবঅর্ডিনেট কোডগুলো কোনো আইনের ব্যাখ্যা দিতে পারে না। অ্যাজ ইট ইজ যেটা লিখা আছে সে অনুযায়ী তারা বিচার করতে হবে। তারা বলতে পারবে না যে আমি ন্যায় বিচারের জন্য এইখানে ১০,০০০ লিখা আছে ১৫,০০০ দিলাম। ওইটা দেওয়ার তাদের ক্ষমতা নাই। ক্ষমতা আছে কার? সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এবং হাইকোর্ট ডিভিশনের। এখন একটা আপনি মামলা করলেন। সাপোজ আমরা ধরলাম নরমালি কি হয়, আপনি মুসলিম পারিবারিক অধ্যাদেশ যদি দেখেন, যারা মুসলিম উত্তরাধিকার বুঝেন, শুধু কি হয়, যদি কোনো ব্যক্তি মারা যায় তার বাবার আগে, তার ছেলে-মেয়ে যদি থাকে তারা সম্পত্তি পায়। এখন তার ওয়াইফ কিন্তু কোনো সম্পত্তি পায় না। এখন কেউ যদি মামলা করে যে আমি কেন সম্পত্তি পাবো না? অথবা যদি ভাই এবং বোন থাকে, ওই আইনে কিছু বলা নাই যে তারা 2:1 অনুপাতে পাবে ছেলে-মেয়ে, না তারা সমান, সমান পাবে। এখন কেউ যদি এই বিষয়ে একটা মামলা করে, যে একটা বোন যদি মামলা করে যে ওই আইন অনুযায়ী আমি সমান, সমান পাবো। এখন এর ব্যাখ্যা তো সেখানে নাই। এখন এই নিম্ন আদালত বা সাবঅর্ডিনেট কোর্টের ক্ষমতা নাই এটার ব্যাখ্যা দেওয়ার। তখন সে কি করবে? সে নিজে থেকে অথবা যেকোনো পক্ষ যদি আবেদন করে, সে হাইকোর্টের কাছে রেফারেন্স করবে। আইনের ব্যাখ্যা চাবে, একটু সহায়তা চাবে যে এটা আমি কি করব? তো এজন্য নির্দিষ্ট নিয়ম কানুন আছে। সে তার মতামত দিবে। মতামত দিয়ে হাইকোর্টের কাছে পাঠাবে। পরবর্তীতে হাইকোর্ট দেখবে এটা কি করা যায়। তাহলে আমরা রেফারেন্স সম্পর্কে পাবো কোথায়? ১১৩ তে। তো আপনি এখন সেম জিনিসটা সিপিসি তে স্মরণ করেন। ৩৭৪ এ আমরা ডেথ রেফারেন্স পাই। যখন দায়রা জজ মৃত্যুদণ্ড দেয় তখন হাইকোর্টের কাছে প্রেরণ করতে হয়। সেটাকে আমরা বলি ডেথ রেফারেন্স। আর এটা হচ্ছে শুধু রেফারেন্স। এই জিনিসটা মনে রাখবেন। এখন মামলা চলাকালীন সময়ে আদালত বিভিন্ন প্রকার আদেশ দিতে পারে, অর্ডার দিতে পারে। কেমন অর্ডার দিতে পারে? ওই যে বললাম আপনাকে, গ্রেফতারের আদেশ দিল যে আপনি আসতেছেন না, নিয়ে আসেন। আপনাকে নোটিশ করা হইলো, আসলেন না, আপনার বিরুদ্ধে জরিমানা হইতে পারে। অসংখ্য আদেশ দিতে পারে। তো নরমালি আদেশের বিরুদ্ধে আপিল চলে না। তো কিছু এক্সেপশন আছে, সেই আদেশের বিরুদ্ধে আপিল চলে। তো আপনি কি করতে পারবেন? ১০৪ এর অধীনে আদালতের বিভিন্ন আদেশ আছে, এর বিরুদ্ধে মামলা চলাকালীন আপিল করতে পারবেন হায়ার ফোরামে। আর আপনি কি করতে পারবেন? রিভিশন করতে পারবেন। ২ টা জিনিস। তো এই টোটাল কার্যক্রমটাই হচ্ছে সিপিসির মেরুদণ্ড বলি আর যেটাই বলি, এইটা যদি আপনি একবার আলাদা করে নিতে পারেন, গোটা সিপিসি কিন্তু শেষ। আর কিন্তু কিছু নাই। তারপরে কি হইল? ২ পক্ষ যা কিছু বলার বলল। ফাইনালি আদালত ডিসাইড করে দিল যে এই পক্ষের সব অধিকার সবকিছু, সেটাকে আমরা বলতেছি ডিক্রি। এখন অনেকেই বলবেন যে ভাই জাজমেন্ট আর ডিক্রির মধ্যে পার্থক্য কি? ওইটা আমরা ইন ডিটেইলে পড়বো যখন ভিতরে পড়বো। নরমালি জাজমেন্টের শেষ পাতায় থাকে ডিক্রি। জাজমেন্টের মধ্যে আদালত যে কাজটা করেন, যেই ইস্যুগুলা ফ্রেম করছেন, ওইটা কে কতটুকু প্রমাণ করতে পারলো, কার পক্ষে প্রমাণিত হইলো, ওই জিনিসটা স্টেপ বাই স্টেপ লেখেন। বাদী কি বলল, বিবাদী কি করলো, সাক্ষী কি বলল, লম্বা চওড়া করে তারা কি করেন? জাজমেন্ট প্রস্তুত করেন এবং জাজমেন্টের শেষ পাতায় গিয়ে ডিক্রি দেন যে আসলে যিনি মামলাটা জিতলো, উনার কি প্রতিকার। জাস্ট ২-৪ লাইনে আপনি দেখবেন ডিক্রিটা পাবেন। তার মানে জাজমেন্টের শেষ পাতায় থাকতেছে আমাদের ডিক্রিটা। এখন ডিক্রি পাওয়ার পর যিনি জিতলেন, যিনি মামলা জিতলেন, উনি কি করবেন? আইনের ভাষায় আমরা তাকে বলতেছি উনি হচ্ছেন ডিক্রি হোল্ডার, মামলা জিতছেন। তো উনি চাবেন তার টাকা যদি সেটা ফেরত পাইতে, জমি যদি আদালত ডিক্রি দেয় জমিটা দখল উদ্ধারের জন্য, তার মানে উনি যাবেন এক্সিকিউশনের কাজে, ডিক্রি জারির কাজে। তো কিভাবে করবে? ৩৬ থেকে ৭৫ পড়লে আপনি বুঝতে পারবেন যে ওইখানে কি, কি বলা আছে। আর যিনি হেরে গেলেন উনি কি করবেন? উনাকে আমরা আইনের ভাষায় বলতেছি জাজমেন্ট ডেটার। উনি করবেন কি? উনি হয় আপিল করবেন, বলবেন যে আমি এই রায় মানি না। এটা ভুয়া রায়। তার মানে উনি ৯৬ ধারায় আপিল করবেন। অথবা যদি আইনে কি থাকে, আপিলের সুযোগ না থাকে, উনি রিভিশন করবেন। যেমন আমরা জানি স্পেসিফিক রিলিফ অ্যাক্টের ৯ ধারায় আপিলের কোনো সুযোগ নাই। তো উনি কি করবেন? রিভিশন করবেন। অথবা উনি করবেন একই আদালতে রিভিউ। অথবা ওই ডিক্রিতে যদি ভুল থাকে ১৫২ ধারায় উনি কি করবেন? সেই আদালতের কাছে ওই করণিক ভুল, গাণিতিক ভুল, অ্যাক্সিডেন্টাল স্লিপ, ওমিশন আছে, এগুলো শুধরানোর দরখাস্ত দিতে পারবেন। আর আমরা যখন সিপিসিতে পড়ছি 561 কোয়াশম্যান বা হাইকোর্ট বিভাগের ইনহেরেন্ট ক্ষমতা, সিপিস এটা ছিল সিআরপিসিতে শুধু হাইকোর্ট বিভাগের। কিন্তু ১৫১ সিপিসি এটা কি করে? শুধু হাইকোর্ট না, প্রতিটা কোর্টেরই ইনহেরেন্ট ক্ষমতা। কেমন ক্ষমতা? এটা হচ্ছে যদি মামলার মধ্যে, আইনের মধ্যে কোনো স্পষ্ট বিধান যদি না থাকে, কিন্তু ন্যায় বিচারের স্বার্থে যদি কোনো একটা কাজ করতে হয়, আদালত তার নিজস্ব ক্ষমতা বলে, এই ১৫১ ধারার ক্ষমতা বলে যেকোনো একটা আদেশ দিতে পারে। নরমালি আমরা বলতে পারি যে আদালত কি করলো? আপনাকে সময় দিল ৩০ দিনের মধ্যে দরখাস্তটা দাখিল করেন। এখন আপনি পারলেন না। তো আদালতে আবার সময় চাইলেন, আদালত খুশি হইলে বললেন, ঠিক আছে আর ৩০ দিন বাড়ায় দিলাম। এখন এই যে আপনি দরখাস্তটা আদালতের কাছে দিবেন, কি বলবেন? আপনাকে উপরে মেনশন করতে হবে যে সেকশন 151 এর অধীনে আপনি পারেন, সময়টা বাড়ায় দেন। অন্য কোনো সেকশনে কিন্তু নাই।
তো এইজন্য ১৫১ তে এমন কিছু সুযোগ সুবিধা আদালত দিতে পারে যেটা আইনে সুস্পষ্টভাবে উল্লেখ করা নাই। এই জিনিসটা যদি আপনি একবার পৃথক করে মাথায় চিন্তা করেন তাহলে যখন আপনি মামলা করবেন আপনার বিবাদী ২ জন হইতে পারে। একটা সাধারণ ব্যক্তি হইতে পারে, আরেকটা স্পেশাল ভিআইপি ব্যক্তি হইতে পারে। যদি ভিআইপি হয় তার কার্যক্রম, তার সমন জারি, তাকে নিয়ে আসা সবকিছু ভিন্ন হবে। আর নরমাল হইলে এক প্রকারের হবে। এই কার্যক্রম চলাকালীন সময় আমরা কি করতে পারবো? কমিশন ইস্যু করাইতে পারবো। বাস্তবে জমিটা পরিদর্শনে করার জন্য, বাস্তবে সাক্ষীকে এক্সামিন করার জন্য। আমরা স্পেশাল প্রসিডিং এর অধীনে এডিআর করাইতে পারবো, আমরা ইনজাংশন জারি করাইতে পারবো, রিসিভার নিয়োগ করাইতে পারবো। এটা ছাড়া হাইকোর্টে আমরা রেফারেন্স করতে পারবো, আমরা আপিল করতে পারবো, রিভিশন করতে পারবো। এটাই কার্যক্রম আর কিছু না। তো সর্বশেষ আদালত দিবে ডিক্রি। ডিক্রি পাইলে যিনি জিতলেন উনি চাবেন ডিক্রিটা জারি হোক, এক্সিকিউশন হোক। যিনি হেরে গেলেন উনি কি করবেন? জাজমেন্ট ডেটার হবেন। তো উনি চাবেন আপিল করবেন, রিভিশন করবেন, রিভিউ করবেন। অথবা ১৫২ ধারায় উনি দিবেন অ্যাপ্লিকেশন। এই টোটাল জিনিসটাই। তো আপনি এখন চিন্তা করেন আমরা সেকশন না পড়েই কিন্তু টোটাল সিপিসি কিন্তু আপনার শেষ। মোটামুটি এটাই। এর বাইরে কিন্তু কিছু নাই। আপনার যে ২০ মার্কের প্রশ্ন আসবে এখন এই প্রতিটা কনসেপ্ট আপনার এখন ক্লিয়ার থাকতে হবে। যে আপিল কি, রিভিশন কি, রিভিউ কি, রেফারেন্স কি এগুলো আপনাকে ক্রিস্টাল ক্লিয়ার ধারণা থাকতে হবে। যেমন আমরা নিচে উল্লেখ করতেছি যে আপিল কি। কারণ আপনি যখন পড়বেন বারবার তো এগুলা ক্লাসের মধ্যে আমরা আপনাদেরকে বলে দিতে পারবো না যে আপিল কি। তো এখানে দেখেন আপিলটা সর্বপ্রথম হবে হায়ার ফোরামে। আমরা এখানে হাইকোর্ট বলি নাই কিন্তু। যেই আদালত রায় দিবে তার যেই ঊর্ধ্বতম কর্মকর্তা থাকবেন, হায়ার ফোরাম থাকবেন তার কাছে আপনি আপিল করবেন। রিভিউ আপনি করবেন একই আদালতে, একই ব্যক্তির কাছে, একই আদালতে। রিভিশন এইটা পূর্বে হাইকোর্ট ছিল। তো এখন সিপিসিতে সংশোধন আসার কারণে এটা জেলা জজ কি করতে পারে? রিভিশন করতে পারে। তাই রিভিশনটা আপনি ২ টা মনে রাখবেন যে রিভিশনটা এখন কারণ সিপিসি সংশোধন করার কারণে পূর্বে শুধু রিভিশনটাও হাইকোর্ট করতে পারত। এখন জেলা জজও কি করতে পারেন? রিভিশন করতে পারেন। আর রেফারেন্স সবসময় হাইকোর্ট। তাহলে রেফারেন্স সবসময় হাইকোর্ট, রিভিউ সবসময় একই আদালত, আর আপিল সবসময় হায়ার ফোরাম, আর রিভিশনও হায়ার ফোরাম। এই ৩ টা জিনিস মনে রাখবেন তাহলে। আপিল, রিভিশন, হায়ার ফোরাম, আমাদের রিভিউ একই ফোরাম, আর রেফারেন্স হাইকোর্ট। এখন আপিল আপনার কিন্তু কোনো কি না, আপনার ইনহেরেন্ট ক্ষমতা না। যে আইনে আপনার বিচার হচ্ছে, যে আইনে মামলা চলতেছে, ওই আইনে যদি আপিলের ক্ষমতা থাকে তবেই করতে পারবেন। আমরা বললাম স্পেসিফিক রিলিফ অ্যাক্টে ৯ ধারায় আপিল চলে না। ওই ধারাটা আপনাকে আপিল থেকে বন্ধ করতেছে। তার মানে আপিল আপনি প্রতিটা মামলায় করতে পারবেন না। আপিলটা যদি ওই আইনি ক্ষমতা দেওয়া থাকে তবেই করতে পারবেন, না হলে আপনি পারবেন না। এখন আপিলে আপনি কি করতে পারবেন? আইনগত যদি কোনো ব্যত্যয় ঘটে, সেটা আপনি তুলে ধরতে পারবেন। যদি সাবজেক্ট ম্যাটার গত কোনো ব্যত্যয় ঘটে, ঘটনাগত ব্যত্যয় ঘটে সেটাও তুলে ধরতে পারবেন। এখন আপনি রিভিউ কখন করবেন? নরমালি দেখেন আপনি যেই আদালত রায় দিল তার কাছে আরেকবার আপনি কেন যাবেন? যখন আপনার কাছে কোনো গ্রাউন্ড থাকবে, নতুন একটা দলিল থাকবে, সাক্ষী থাকবে তখনই আপনি যাবেন। যদি কিছু না থাকে যায় তো লাভ নাই। তার মানে রিভিউ আপনি তখনই করবেন যখন আপনি একটা নতুন সাক্ষী পাইছেন, দলিল পাইছেন যাতে আপনার মনে হইল যে এই ডিক্রিটা আদালত দিল এটা সম্পূর্ণ না হইলেও আংশিক চেঞ্জ হবে। তখনই আপনি রিভিউ করবেন। আর রিভিশন আমরা সবসময় আইনগত বিষয়। রিভিশনে কোনো আপনার কোনো প্রকার উইটনেস, কোনো প্রকার সাক্ষী এগুলো দেখা হবে না। অ্যাজ ইট ইজ আইনের প্রয়োগটা সাবঅর্ডিনেট কোর্ট ভালোভাবে করছে কিনা, বুঝতে পারছে কিনা এতটুকুই দেখার বিষয়। এর বাইরে কিচ্ছু না। তার মানে রিভিশন শুধুমাত্র যে ফ্যাক্ট ইন ল আইনটা ঠিক আছে কিনা এটাই দেখার বিষয়। আর যদি রেফারেন্সটা আমরা বলি, রেফারেন্স কি করতে পারবে? এটা হাইকোর্টে করা হবে। রেফারেন্সে আইনগত বিষয়টাই কিন্তু দেখা হচ্ছে। এখন আপিল কে করবে? তো আপিল মনে রাখবেন সংক্ষুব্ধ পক্ষ করবে। তো আমরা অনেকেই ভুল করি যে শুধু যিনি হেরে যাবেন উনি করবেন। ধরেন যে আপনি একটা ক্ষতিপূরণ মামলা করছেন ১০ লাখের, আদালত আপনাকে ৫ লাখ মঞ্জুর করল। আপনি বলতেছেন, "না আমি তো ১০ লাখে আদায় করব।" অপর পক্ষ বলতেছে, "আমি ৳১ ও দিব না।" তার মানে আপনিও সংক্ষুব্ধ, উনিও সংক্ষুব্ধ। যেই কোনো ব্যক্তি আপিল করতে পারে। তাহলে আপিল হচ্ছে সংক্ষুব্ধ পক্ষের অধিকার। আদালত নিজে থেকে আপিল চালু করতে পারে না। এই ক্ষমতা আদালতের নাই। এখন আসি আমরা রিভিউ। রিভিউটা যেটা হয় সেটা হচ্ছে পক্ষদ্বয় আবেদন করতে পারে অথবা আদালত নিজে থেকেই কি করতে পারে? রিভিউ করতে পারে। রিভিশনের ক্ষেত্রে
পক্ষদ্বয় আবেদন করতে পারে অথবা আদালত নিজে থেকে রিভিশনটা করতে পারে। আর রেফারেন্স যেটা আমরা বললাম, রেফারেন্সটা অত ডিটেইলি কিছু নাই। শুধু আমরা অর্ডার 46 যখন পড়বো, সেখানে আমরা বিস্তারিত পাবো এবং সিপিসি ১১৩ তে আমরা পাবো যে রেফারেন্স কি হবে, কোর্ট ফি দিতে হবে কি হবে না, যদি পক্ষ আবেদন করে কত টাকা হবে, হাইকোর্ট চাইলে কত টাকা আপনাকে কোর্ট ফিটা দিতে হবে। এই সংক্রান্ত বিষয়গুলো আমরা পাবো অর্ডার 46 এ। আর রিভিশন করার ক্ষেত্রে আপনাকে মূল মামলার মতো খরচ দিতে হবে। আর সিপিসি ১১৫ এর অধীনে রিভিশনটা যাবতীয় কার্যক্রম চলে। রিভিউটা চলতেছে আমাদের ১১৪ এর অধীনে এবং ওয়ার্ডার 46 এর অধীনে। আর আপিলটা চলবে আমাদের লম্বা চড়া ৯৬ থেকে নিয়ে ১১২ পর্যন্ত লম্বা চড়া বিভিন্ন সেকশনে আছে। তো নরমালি আমরা বলি যে প্রতিটা ডিক্রির বিরুদ্ধে আপিল চলে ৯৬ ধারা মোতাবেক। আর কিছু আদেশের বিরুদ্ধে আপিল চলে ১০৪ যে ওয়ার্ডার আছে তার ১০৪ এবং ওয়ার্ডার 43 এর অধীনে। তো এগুলো আমরা বিস্তারিত যখন সেকশন বাই সেকশন পড়বো তখন আমরা বুঝতে পারবো। তো নরমালি কথা হচ্ছে আপিল করলেও আপনাকে কি করতে হবে? খরচটা দিতে হবে, মূল মামলার মতো কোর্ট ফি জমা করতে হবে। আর রিভিশন করলেও আপনাকে কি করতে হবে? খরচ দিতে হবে। রিভিউ যদি ৯০ দিনে করেন, খরচটা কম। ৯০ দিন পরে হইলে আপনাকে কি করতে হবে? খরচ দিতে হবে। মোটামুটি এটাই হচ্ছে আমাদের আজকের সিপিসি। তো আশা করি আপনারা এই যে আমরা সিপিসি যেটা আলোচনা করলাম, এটা থেকে এখন আশা করি আপনাদের আর ভয় পাওয়ার কারণ নাই যে আসলে সিপিসি এত কঠিন একটা জিনিস। সিপিসি কিন্তু খুব সহজ একটা জিনিস। আপনি যদি একবার বুঝার চেষ্টা করেন, তাহলে আপনার জন্য আশা করি সিপিসিটা কঠিন কিছু হবে না। তবে যে জিনিসটা বললাম, প্রয়োজনে এই ভিডিওটা আপনি ২ বার ৩ বার দেখার চেষ্টা করবেন। ১ম এ বুঝার চেষ্টা করেন আইনটার ভিতরে আছেটা কি? তারপরে যখন আপনি একবার পড়বেন তাতে আপনার মনে থাকবে। আপনি তখন শুধু জাস্ট মুখস্থ করবেন। যে কমিশন ইস্যু হইলে তার কাজ কি? ৪ টা কাজ উল্লেখ করা আছে। ওই ৪ টা জিনিস একটু মুখস্থ করবেন যে কমিশন কি করে? তো ইনজাংশন জারি করা হইলে আদালত কি সেই ইনজাংশনটা কিভাবে বাতিল করব? এটা একটু আমরা জানবো। এই আনুষঙ্গিক বিষয়গুলো যদি আপনি একবার চেষ্টা করেন, ইনশাআল্লাহ খুব সহজ হবে। তো আজকের মতো এ পর্যন্তই। আমরা আশা করি পরবর্তী ক্লাসে বাকিটা করতে পারবো। অসংখ্য ধন্যবাদ সবাইকে।